এদিকে আজকের সবচেয়ে বড় খবর, যা দেখলে রীতিমতো আপনাদের চোখ কপালে উঠে যাবে। ইতিহাস গড়ছে খামেনির জানাজা, ইরানে কোটি মানুষের ঢল, অংশ নিচ্ছে বাংলাদেশ। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। কারবালার শোকের মতো কালো ছায়ায় ঢেকে গেছে পারস্যের আকাশ, রাজপথ জুড়ে জনসমুদ্র, হাতে কালো পতাকা আর প্রিয় নেতার ছবি। ৩৬ বছর ধরে ইরানের নেতৃত্ব দেয়া আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় ঘিরে যেন থমকে গেছে পুরো দেশ। রাজধানী তেহরান থেকে পবিত্র নগরী কোম, সেখান থেকে মাশহাদ, এক ঐতিহাসিক বিদায়ের সাক্ষী হতে প্রস্তুত প্রতিটি শহর। দাবি করা হচ্ছে জানাজায় অংশ নেবেন ২ কোটিরও বেশি মানুষ, সঙ্গে শতাধিক দেশের প্রতিনিধি ও ধর্মীয় নেতা। বাংলাদেশ থেকেও যাচ্ছে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। শোক, আবেগ, কূটনীতি আর নিরাপত্তার নজিরবিহীন আয়োজন মিলিয়ে খামেনির শেষ বিদায় এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। এদিকে খামেনির বিদায়ে বিশ্ব নেতাদের ঢল, তেহরানের নজিরবিহীন সমাগম, চিন্তারবাজ ট্রাম্প ও নেতানিয়াহুর কপালে এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে ঢল নেমেছে বিদেশি প্রতিনিধিদের। বিভিন্ন দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ছাড়াও প্রয়াত খামেনিকে শ্রদ্ধা জানাচ্ছেন রাজনৈতিক ও ধর্মীয় নেতারা। এর মধ্যে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান। তেহরান গিয়েছেন কাতার, তুরস্ক ও ভারতের প্রতিনিধি দল। খামেনিকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের পার্লামেন্ট স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ। এদিকে খামেনির শেষ বিদায়ে ইরানের নজিরবিহীন আয়োজন, অংশ নিতে পারেন ১.৫ থেকে ২ কোটি মানুষ। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়কে ঘিরে শুরু হয়েছে নজিরবিহীন রাষ্ট্রীয় আয়োজন। তেহরান বলছে কয়েকদিনের এই শোকানুষ্ঠানে অংশ নিতে পারে ১.৫ থেকে ২ কোটি মানুষ। শুধু ইরান নয়, কর্মসূচি ছড়িয়ে পড়বে ইরাকের কয়েকটি শহরেও। আন্তর্জাতিক অঙ্গনেও তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ, অংশ নিতে পারেন শতাধিক দেশের প্রতিনিধি। এদিকে বাংলাদেশ ও পাকিস্তান অংশ নিলেও খামেনির জানাজায় যায়নি সৌদি, কাতার সহ যেসব দেশ। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ইরানের আমন্ত্রণে সাড়া দিয়ে আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে অংশ নিয়েছেন বাংলাদেশ ও পাকিস্তান সহ ৪০টিরও বেশি দেশের প্রতিনিধিরা। এমনকি মুসলিম বিশ্বের বাইরেও এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন হিন্দু, খ্রিস্টান ধর্মাবলম্বী বিভিন্ন দেশের প্রতিনিধিরা। তবে ইরানের আমন্ত্রণে সাড়া দেয়নি সৌদি আরব, কাতার সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি মুসলিম দেশ। এদিকে ইরানকে ৫০টি SU-35 যুদ্ধ বিমান দিচ্ছে রাশিয়া, ভয় কাঁপছে ইসরায়েল। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ইরানকে ৩০টি অত্যাধুনিক Su-35 যুদ্ধ বিমান দিচ্ছে রাশিয়া। এর মাধ্যমে বদলে যাবে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য। সামরিক সক্ষমতায় আরও শক্তিশালী হয়ে উঠবে তেহরান, যা রীতিমতো ভয়ের কারণ হতে চলেছে ইসরায়েলের জন্য। ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে আজ থেকে শুরু হয়েছে। আজকে শুরুতেই আমন্ত্রিত বিদেশি অতিথিরা শ্রদ্ধা জানাবেন। আপনারা জানেন যে বাংলাদেশের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ সেখানে গেছেন, বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছেন। এইভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী গেছেন। বলা হচ্ছে যে ১০০টা দেশের প্রতিনিধি সেখানে যাবেন এবং শ্রদ্ধা নিবেদন করবেন, এবং এটি সপ্তাহব্যাপী চলবে ধাপে ধাপে। সম্ভবত ৯ তারিখে তার নিজের জন্মস্থান মাজদাহে সেখানে দাফন করা হবে, এবং দুদেশ মিলে এই অনুষ্ঠানটি হচ্ছে। এই ৭ দিন ব্যাপী অনুষ্ঠানের মধ্যে ইরাকেও পাঠানো হবে তার মরদেহ। দর্শক, আপনারা কি কখনো ভেবেছেন যে একটা দেশের সর্বোচ্চ নেতার জানাজা বা শেষ বিদায়ের অনুষ্ঠানে যদি সেই দেশের সবচেয়ে এলিট স্পেশাল ফোর্সগুলোকে হঠাৎ করে পুরো সমুদ্র উপকূল জুড়ে মোতায়েন করা হয়, তাহলে বুঝতে হবে সেই দেশ আসলে কতটা বড় একটা সারপ্রাইজ বা চমকের জন্য অপেক্ষা করছে। আপনারা হয়তো খবরের হেডলাইন পড়ে ভাবছেন যে আমেরিকায় বসে ট্রাম্প প্রশাসন আর ইরানে বসে তাদের নেতারা হয়তো এখন খুব শান্তিতে যুদ্ধবিরতি নিয়ে গল্প করছেন। কিন্তু এখন আমি আপনাদের সামনে এমন কিছু খবর উন্মোচন করব যা শুনলে আপনারা বুঝতে পারবেন যে কেন হরমুজ প্রণালীর প্রতিটি ইঞ্চি এখন একটা জীবন্ত টাইম বোমায় পরিণত হয়েছে। কারবালার শোকের মতো কালো ছায়ায় ঢেকে গেছে পারস্যের আকাশ, রাজপথ জুড়ে জনসমুদ্র, হাতে কালো পতাকা আর প্রিয় নেতার ছবি। ৩৬ বছর ধরে ইরানের নেতৃত্ব দেয়া আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় ঘিরে যেন থমকে গেছে পুরো দেশ। রাজধানী তেহরান থেকে পবিত্র নগরী কোম, সেখান থেকে মাশহাদ, এক ঐতিহাসিক বিদায়ের সাক্ষী হতে প্রস্তুত প্রতিটি শহর। দাবি করা হচ্ছে জানাজায় অংশ নেবেন ২ কোটিরও বেশি মানুষ, সঙ্গে শতাধিক দেশের প্রতিনিধি ও ধর্মীয় নেতা। বাংলাদেশ থেকেও যাচ্ছে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। শোক, আবেগ, কূটনীতি আর নিরাপত্তার নজিরবিহীন আয়োজন মিলিয়ে খামেনির শেষ বিদায় এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে রাজধানী তেহরানে জড়ো হয়েছেন ইরানের অধিবাসীরা। প্রিয় নেতার বিদায়ে কালো পোশাক পরে জাতীয় পতাকা উড়িয়ে জানাচ্ছেন শেষ শ্রদ্ধা। তাদের মধ্যে অনেকের হাতেই দেখা যায় খামেনির ছবি। ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে সৈয়দ আয়াতুল্লাহ খামেনির কফিনের ছবি, যেখানে দেখা যায় তার কফিনের ওপর বিছিয়ে রাখা হয়েছে ইমাম হোসেনের মাজারে থাকা সাদা হরফে লেখা পবিত্র লাল পতাকা। ইরানি প্রশাসনের দাবি পতাকাটি প্রতিরোধ, ত্যাগ আর সত্যের প্রতি অবিচল নিষ্ঠার প্রতীক। ইরানের কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী স্থানীয় সময় শনিবার থেকে আগামী বৃহস্পতিবার
পর্যন্ত চলবে দেশটির সাবেক ধর্মীয় নেতার দাফন অনুষ্ঠান। অর্থাৎ তেহরানের গ্র্যান্ড মুসাল্লা প্রার্থনা চত্বরে 4 জুলাই থেকে শুরু হবে জানাজার আনুষ্ঠানিকতা। এরপর 7 জুলাই পবিত্র নগরী কোমে আয়োজিত হবে ধর্মীয় অনুষ্ঠান। সবশেষ আগামী 9 জুলাই তাকে তার জন্মস্থান উত্তর পূর্বাঞ্চলীয় পবিত্র শহর মাশহাদে দাফন করা হবে। আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ইতোমধ্যেই পরিণত হয়েছে বৈশ্বিক আগ্রহের কেন্দ্রবিন্দুতে। বলা হচ্ছে মার্কিন ইসরায়েলি হামলার জেরে নিহত নেতার জানাজাকে কেন্দ্র করে হতে যাচ্ছে সাম্প্রতিক সময়ের অন্যতম বড় আন্তর্জাতিক কূটনৈতিক সমাবেশ। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল IRIB এর প্রতিবেদন অনুযায়ী প্রায় 36 বছর ধরে ইরানকে পথ দেখানো এই নেতার জানাজায় উপস্থিত থাকবেন 2 কোটিরও বেশি মানুষ, যা হবে মার্কিন ইসরায়েলি সন্ত্রাসবাদের বিরুদ্ধে শক্তিশালী জবাব। এমনটাই বলছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তার দাবি সমগ্র বিশ্বের সামনে স্পষ্ট বার্তা দিচ্ছে ইরানের অধিবাসীরা, জানান দিচ্ছে স্বাধীনতা, মর্যাদা আর জাতীয় স্বার্থ রক্ষায় অবিচল ইরানের জনসাধারণ। ইরানের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামানিয়া জানিয়েছেন, যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত দেশটির সামরিক বাহিনী। বন্ধ করে দেওয়া হয়েছে রাজধানী তেহরান, মাশহাদ সহ কয়েকটি শহরের আকাশপথ। জানাজায় যোগ দেবেন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, চীন, রাশিয়া সহ প্রায় 30টির বেশি দেশের প্রতিনিধি সহ 100টি দেশের ধর্মীয় নেতারা। জানাজায় যোগ দিতে গেল বৃহস্পতিবার তেহরানের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। মার্কিন ইসরায়েলি হামলায় নিহত হওয়ার 4 মাস পর শুরু ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিদায় আনুষ্ঠানিকতা। শুক্রবার তেহরানে খামেনির কফিন প্রকাশ্যে আনা হয় বিদেশি অতিথি ও ইরানের শীর্ষ কর্মকর্তাদের শ্রদ্ধা জানানোর জন্য। ইরানের গ্র্যান্ড মুসাল্লাহ মসজিদে আলী খামেনিকে শেষ শ্রদ্ধা জানান বাংলাদেশের পার্লামেন্ট স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ। এর আগে দেশটির স্পিকার বাঘের গালিবাফের সাথে বৈঠক করেন তিনি। সর্বোচ্চ নেতাকে শ্রদ্ধা জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এ সময় তার সঙ্গে ছিলেন দেশটির সেনাপ্রধান আসিম মুনিরও। খামেনিকে শ্রদ্ধা জানান ইরাকের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও স্পিকার। এছাড়াও দেশটির রাজনৈতিক নেতারা অংশ নেন ইরানের সর্বোচ্চ নেতার শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায়। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী, জর্জিয়া ও তাজিকিস্তানের প্রেসিডেন্টও যোগ দিয়েছেন এই আনুষ্ঠানিকতায়। আজারবাইজান, উজবেকিস্তান, বেলারুশের পার্লামেন্ট স্পিকার, কাতারের সুরা কাউন্সিল স্পিকারও শ্রদ্ধা জানান প্রয়াত খামেনিকে। তুরস্কের ভাইস প্রেসিডেন্ট, কাজাখস্তান, নিকারাগুয়ার পররাষ্ট্রমন্ত্রী, ওমান, আফগানিস্তান ও ভারতের প্রতিনিধি দলও বর্তমানে অবস্থান করছেন তেহরানে। শীর্ষ হিজবুল্লাহ নেতারা অংশ নেন শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায়। ছিলেন ফিলিস্তিনের প্রতিনিধি দলও। রাশিয়ার মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিরা সম্মান জানিয়েছেন খামেনিকে। এছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মীয় ও রাজনৈতিক নেতারা হাজির হয়েছেন তেহরানে। এদিকে ইরানের প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী, IRGC ও সেনাবাহিনীর শীর্ষ কমান্ডার সহ দেশটির উচ্চপদস্থ কর্মকর্তারাও তাদের প্রিয় আয়াতুল্লাহ খামেনিকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন। ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফনকে ঘিরে শুরু হয়েছে রাষ্ট্রীয় শোক ও শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা। দেশটির ইতিহাসে এটি সবচেয়ে বড় রাষ্ট্রীয় জানাজা হবে বলে ধারণা করা হচ্ছে। ইরানি সরকার মনে করছে কয়েকদিনের এই কর্মসূচিতে অংশ নিতে পারেন 1.5 থেকে 2 কোটি মানুষ। শুক্রবার ভোরে দেশটির সবচেয়ে বড় জুম্মার নামাজের স্থান তেহরানের গ্র্যান্ড মুসাল্লা মসজিদের প্রধান নামাজ কক্ষে রাখা হয় খামেনি এবং তার সঙ্গে নিহত অন্যদের মরদেহ। সেখানে শুরু হয় শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা। বিদেশি অতিথি, ধর্মীয় ব্যক্তিত্ব এবং বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিরা শ্রদ্ধা জানিয়েছেন। শনিবার ও রোববার এখানেই শ্রদ্ধা নিবেদন করবেন সাধারণ মানুষ। সোমবার রাজধানী তেহরানের প্রধান সড়কগুলোতে অনুষ্ঠিত হবে বিশাল শোকযাত্রা। এরপর মরদেহ নেওয়া হবে পবিত্র শহর কুমে। পরে ইরাকের বাগদাদ, কারবালা ও নাজাফে স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হবে। সবশেষ আগামী 9 জুলাই খামেনির জন্মস্থান মাশহাদে ইমাম রেজার মাজারে তাকে দাফন করা হবে। ইরানি কর্মকর্তারা বলছেন এই শোকানুষ্ঠানে চীন, রাশিয়া সহ প্রায় 100টি দেশের প্রতিনিধি দল অংশ নিতে পারে। বাংলাদেশ থেকে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, জামাতে ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান সহ একটি প্রতিনিধি দল তেহরান পৌঁছেছেন। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলাকে সমর্থন জানিয়েছে এমন ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানানো হয়নি। নজিরবিহীন এই আয়োজন ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তেহরানে মোতায়েন করা হয়েছে প্রায় 2500 অ্যাম্বুলেন্স, 21টি হেলিকপ্টার, 100টি ড্রোন এবং 1000 খানেক উদ্ধারকর্মী। জরুরি অবস্থায় প্রস্তুত রাখা হয়েছে 20,000 শ্রেণীকক্ষ এবং 20টিরও বেশি হাসপাতাল। খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে হিন্দু, মুসলিম, শিখ ও বৌদ্ধ সহ বিভিন্ন ধর্মের প্রতিনিধিদের শ্রদ্ধা নিবেদনের দৃশ্যটি বৈশ্বিকভাবে বেশ নজর কেড়েছে। এই সর্বধর্মীয় অংশগ্রহণ আন্তর্জাতিক অঙ্গনে ধর্মীয় বৈচিত্র্য, সহাবস্থান ও কূটনৈতিক সম্প্রীতির এক গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে। তবে এই আয়োজনের আরেকটি দিকও সমানভাবে আলোচনা এসেছে। সেটি হলো মধ্যপ্রাচ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ উপসাগরীয় দেশের অনুপস্থিতি। বিশেষ করে সৌদি আরব ও কাতারের কোনো প্রতিনিধি সেখানে উপস্থিত না থাকায় বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও বিশ্লেষণের জন্ম দিয়েছে। শুক্রবার বিদেশি প্রতিনিধিদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে আয়াতুল্লাহ আলী খামেনির সপ্তাহব্যাপী শেষ বিদায় অনুষ্ঠান শুরু করে ইরান। এই পর্বে বিশ্বের বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন এবং খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানান। তবে একই অনুষ্ঠানে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইনের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। বিষয়টি আরও বেশি গুরুত্ব পায় কারণ মাত্র 14 মাস আগে
আগে সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির জানাজায় সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী অংশ নিয়েছিলেন। সেই তুলনায় এবার উপসাগরীয় দেশগুলোর সম্মিলিত অনুপস্থিতিকে সাধারণ কূটনৈতিক সিদ্ধান্ত হিসেবে নয়, বরং একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও কূটনৈতিক বার্তা হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। বিশ্লেষকদের মতে এই অবস্থানের পেছনে রয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ। প্রথমত, গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার জবাবে ইরান উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালায়। এর ফলে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্ক নতুন করে উত্তেজনা তৈরি হয়। দ্বিতীয়ত, খামেনির মৃত্যুর পর নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোস্তফা খামেনির নেতৃত্বকে ঘিরে সৌদি আরব, কাতার সহ উপসাগরীয় দেশগুলো এখনো কোনো আনুষ্ঠানিক অবস্থান জানায়নি। শুধু তাই নয়, এখন পর্যন্ত তারা খামেনির মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে কোনো শোক বার্তাও প্রকাশ করেননি। বিশ্লেষকদের মতে এই অবস্থানও তাদের কূটনৈতিক দূরত্ব বজায় রাখার ইঙ্গিত বহন করছে। এই পরিস্থিতিতে শেষ বিদায় অনুষ্ঠানে প্রতিনিধি না পাঠানোকে অনেক বিশ্লেষক নতুন নেতৃত্বকে তাৎক্ষণিক কূটনৈতিক স্বীকৃতি না দেওয়ার একটি ইঙ্গিত হিসেবে দেখছেন। পাশাপাশি পুরো জিসিসি জোটের এই সমন্বিত অনুপস্থিতিকে আঞ্চলিক নিরাপত্তা, পারস্পরিক সম্পর্ক এবং কূটনৈতিক ভারসাম্য বজায় রাখার একটি সম্মিলিত সংযমের নীতির অংশ বলেও ব্যাখ্যা করা হচ্ছে। সব মিলিয়ে খামেনির শেষ বিদায়ে সৌদি আরব ও কাতারের এই নিরাপত্তা শুধু একটি অনুপস্থিতি নয়, বরং মধ্যপ্রাচ্যের বর্তমান ভূরাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক বার্তা হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। সামরিক সক্ষমতায় মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী একটি দেশ ইরান। ক্ষেপণাস্ত্র প্রযুক্তির ড্রোন কর্মসূচিতে নিজস্ব সক্ষমতার কারণে বহু বছর ধরে মধ্যপ্রাচ্যে একটি গুরুত্বপূর্ণ সামরিক শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে তেহরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক নিষেধাজ্ঞা ও চাপের মুখেও নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে দেশটি। তবে একটি ক্ষেত্রে দীর্ঘদিন ধরে পিছিয়ে ছিল ইরান, সেটি হলো আধুনিক যুদ্ধ বিমান। পুরনো মার্কিন ও সোভিয়েত যুগের ফাইটার জেটের উপর নির্ভরশীল ছিল ইরানি বিমান বাহিনী। তবে সেই দুর্বলতা এবার কাটতে চলেছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে তীব্র ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যেই ইরানের বিমান বাহিনীকে আধুনিক করতে বড় পদক্ষেপ নিয়েছে রাশিয়া। চলতি বছরের শেষ নাগাদ তেহরানের কাছে 30টি অত্যাধুনিক সুখোই সু-35 যুদ্ধবিমান হস্তান্তরের প্রস্তুতি চলছে। এসব প্রতিবেদনে আরো দাবি করা হয়েছে এর মধ্যে 20টি যুদ্ধবিমান ইতোমধ্যে উৎপাদন সম্পন্ন হয়েছে এবং বাকি 10টি ডিসেম্বরের মধ্যেই প্রস্তুত হবে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে স্নায়ুযুদ্ধের অবসানের পর এটি ইরানের অন্যতম বড় সামরিক অস্ত্র চুক্তি। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী রাশিয়ার কাছে মোট 48টি সু-35 যুদ্ধবিমানের অর্ডার দিয়েছে ইরান। দেশটির বিমান ঘাঁটির অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিকায়নের কাজ শেষ হলেই ধাপে ধাপে সব যুদ্ধবিমান হস্তান্তর করা হতে পারে। শুধু সু-35 নয়, বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে আরো বলা হয়েছে ইরান রাশিয়ার কাছ থেকে 12টি ব্যবহৃত সু-30 SM-2 দূরপাল্লার ফাইটার জেট কেনার পরিকল্পনা করছে, যা 2027 সালের মাঝামাঝি সময়ে সরবরাহ হতে পারে। পাশাপাশি দীর্ঘমেয়াদে রাশিয়ার পঞ্চম প্রজন্মের সু-57 স্টেলথ ফাইটার জেট কেনার বিষয়েও দুই দেশের মধ্যে আলোচনা চলছে বলে দাবি করা হচ্ছে। বর্তমানে মধ্যপ্রাচ্যের পরিবর্তিত সামরিক বাস্তবতায় ইরান রাশিয়ার এই ক্রমবর্ধমান সামরিক সহযোগিতাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তাদের মতে সু-35 যুক্ত হলে ইরানের বিমান বাহিনীর আকাশ যুদ্ধের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। বর্তমানে ইরানের বহরে থাকা অনেক F-4 ফ্যান্টম 2 এবং F-5 টাইগার যুদ্ধবিমান ভিয়েতনাম যুদ্ধের সময়কার প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি। সেই তুলনায় সু-35 একটি আধুনিক চতুর্থ প্রজন্মের মাল্টিরোল ফাইটার, যা উন্নত রাডার, শক্তিশালী ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং অসাধারণ ম্যানুভারেবিলিটির জন্য পরিচিত। এর যুদ্ধ ব্যাসার্ধ প্রায় 1500 থেকে 2000 কিলোমিটারের মধ্যে, যা মিশনের ধরন অনুযায়ী পরিবর্তিত হয়। বিশ্লেষকদের ধারণা এসব যুদ্ধবিমান ইরানের হাতে এলে মধ্যপ্রাচ্যের আকাশে দেশটির প্রতিরোধ ও প্রতিরক্ষা সক্ষমতা কয়েক গুণ বেড়ে যাবে। ফলে অঞ্চলটির সামরিক ভারসাম্যেও নতুন সমীকরণ তৈরি হতে পারে, যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য ভয়ের কারণ হতে পারে। ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে আজ থেকে শুরু হয়েছে। আজকে শুরুতেই আমন্ত্রিত বিদেশি অতিথিরা শ্রদ্ধা জানাবেন। আপনারা জানেন যে বাংলাদেশের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ সেখানে গেছেন, বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছেন। এইভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী গেছেন। বলা হচ্ছে যে 100টা দেশের প্রতিনিধি সেখানে যাবেন এবং শ্রদ্ধা নিবেদন করবেন এবং এটি সপ্তাহব্যাপী চলবে ধাপে ধাপে। সম্ভবত 9 তারিখে তার নিজের জন্মস্থান মাজদাহে সেখানে দাফন করা হবে এবং দুদেশ মিলে এই অনুষ্ঠানটি হচ্ছে। এই 7 দিন ব্যাপী অনুষ্ঠানের মধ্যে ইরাকেও পাঠানো হবে তার মরদেহ। সেখানে কারবালায় মসজিদের সামনে জানাজা হবে, যেখানে বলা হচ্ছে যে কয়েক ধাপে হবে। ইরানের পাশাপাশি ইরাকেও এই বিদায় অনুষ্ঠান হবে। শুক্রবার প্রথম দিনের কর্মসূচি মূলত আমন্ত্রিত বিদেশি অতিথিদেরকে নিয়ে। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে তেহরানে খামেনি এবং তার পরিবারের প্রতি নিহত সদস্যদের শ্রদ্ধা জানাচ্ছেন বিদেশি অতিথিরা। আইআরজিসির প্রধান প্রথম জনসমক্ষে এসেছেন এবং তিনি প্রথম শ্রদ্ধা নিবেদন করেন, তারপরে বিদেশি অতিথিরা। কফিন রাখা হয়েছে রাজধানী গ্রান্ড মুসাল্লা ধর্মীয় কমপ্লেক্সে। এর বাইরে ভিড় করা সমর্থকদের আত্মনাদ করতে দেখা গেছে ছবিতে। শনিবার সাধারণ মানুষ আলী খামেনিকে বিদায় জানাবেন। আজকে হচ্ছে বিদেশি মেহমানরা, কালকে শ্রদ্ধা জানাবেন সাধারণ মানুষ। রোববার অনুষ্ঠিত হবে জানাজা এবং দোয়া। সোমবার শোক যাত্রার পর মঙ্গলবার অনুসারীরা জড়ো হবেন শিয়াদের কাছে পবিত্র নগরী হিসেবে পরিচিত কোমে। বুধবার আলী খামেনির কফিন পাঠানো হবে। বুধবার পাঠানো হবে ইরাকে, সেখানে নাজাফ এবং কারবালায় জানাজা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার ইরানের মাজদাহে হবে দাফন পর্ব, যেখানে তিনি জন্মেছিলেন। তো এখানে বলা হচ্ছে 7 দিনের এই কর্মসূচি নিয়ে ইরানের সরকারি কর্মকর্তারা বলছেন আয়োজনটি ইসলামী প্রজাতন্ত্রের ইতিহাসে অন্যতম বৃহত্তম জাতীয় ধর্মীয় এবং আন্তর্জাতিক অনুষ্ঠান হতে যাচ্ছে। এই আয়োজনে জনসমাগমের মাধ্যমে শাসন ব্যবস্থার প্রতি মানুষের আনুগত্য তুলে ধরা হবে। অর্থাৎ শাসকরা এমনভাবে আয়োজনটা করছে যাতে এই যুদ্ধের পর, আমেরিকা এবং ইসরায়েলের সাথে যুদ্ধের পর
এই প্রকাশ্য অনুষ্ঠানে ইরানের শাসকরা দেখতে চান যে এই শ্রদ্ধা নিবেদনের মধ্যে মানুষের সংহতি বা সম্পৃক্ততাটা কতখানি। বলা হচ্ছে যে 28 ফেব্রুয়ারি তিনি নিহত হন আলী খামেনি কোম শহরের জুমার নামাজের খতিব আয়াতুল্লাহ মোহাম্মদ সাইদি রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেছেন যে শহীদ নেতা এবং অন্যান্য শহীদদের জানাজার মিছিলে জনগণের বিশাল উপস্থিতিকে ইসলামী প্রজাতন্ত্রের পক্ষে আরেকটি গণভোট হিসেবে গণ্য করা হবে। শাসকদের প্রতি সমর্থনের প্রতীক হতে যাওয়া 7 দিনের এই কর্মসূচি ঘিরে কর্তৃপক্ষ লাখ লাখ অনুসারীকে ইরানের শহরগুলোতে জড়ো করার পরিকল্পনা করছে। এই জন্য সরকারিভাবে যাতায়াত, আবাসন এবং খাবারের বিশেষ ব্যবস্থাও করা হয়েছে। তবে আলী খামেনির পর সর্বোচ্চ নেতা হওয়া তার ছেলে মোস্তফা খামেনির এখনো প্রকাশ্যে আসার ব্যাপারে কিছু জানানো হয়নি। তিনি নাও আসতে পারেন তার নিরাপত্তার কারণে। যুদ্ধ শুরু এবং সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকে তিনি অন্তরালে আছেন। বিভিন্ন সময় রাষ্ট্রীয় টেলিভিশনে তার বক্তব্য পড়ে শুনিয়েছেন উপস্থাপকরা। এখানে একটা বিতর্ক আছে যে তিনি এখনো পুরোপুরি সুস্থ নন, ফলে এই কারণে তিনি তার অসুস্থ অবস্থা নিয়ে তিনি আসতে চান না প্রকাশ্যে। আবার কেউ কেউ বলছেন যে না, মূল কারণ হচ্ছে নিরাপত্তা, অর্থাৎ ইরান তার সর্বোচ্চ ধর্মীয় নেতাকে রক্ষা করতে পারেনি। আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার পরিবারের 5 জন স্ত্রী সহ 5 জন নিহত হন। এখন তারা তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে মুস্তফা খামেনিকে রক্ষা করার চেষ্টা করবেন, সে কারণে তাকে সামনে নিয়ে আসবেন না। এখানে বলা হচ্ছে যে শোক কর্মসূচিতে ঐক্য আনুগত্যের বাহ্যিক আড়ালে, আবরণের আড়ালে ইসলামী প্রজাতন্ত্রের প্রতি সাধারণ মানুষের সমর্থন একেবারে তলানিতে ঠেকেছে। দশকের পর দশক ধরে চলা নিষেধাজ্ঞার কারণে প্রায় পঙ্গু হয়ে পড়া অর্থনীতির কারণে বহু ইরানি নাগরিক এখন ক্লান্ত, পরিশ্রান্ত। গত ডিসেম্বর জানুয়ারি মাসে মূল্যস্ফীতির কারণে সৃষ্ট বিক্ষোভে মানুষ যখন রাজপথে নেমেছিল, তখন অনেকেই আলী খামেনির মৃত্যু চেয়ে স্লোগান চেয়েছিল। এছাড়া যুদ্ধ শুরুর পর খামেনির মৃত্যুর সংখ্যা ছড়িয়ে পড়লে তেহরানের অনেক বাসিন্দা উল্লাস প্রকাশ করে। এটাও সত্য। যেমন তাদের আগের যে ইসলামী বিপ্লবের জনক হিসেবে পরিচিত আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনিকে শেষ বিদায়ের সময় যেমন আবেগঘন পরিবেশ দেখা গিয়েছিল, আলী খামেনির বেলায় তেমনটা অনেকটাই কম। ওই সময় খামেনির বিদায় জানাতে লাখ লাখ শোকাতুর মানুষ ভিড় করেছিল। ভিড়ের চাপে কেউ কেউ কফিন বহনকারী অ্যাম্বুলেন্সের উপর চড়ে বসেন। উত্তেজিত জনতাকে সামলাতে আইআরজিসির সদস্যরা তখন হিমশিম খাচ্ছিল। তখন কফিনের একাংশ ভেঙে প্রয়াত নেতার পা বাইরে বেরিয়েছিল, এমন ঘটনা ঘটেছিল। মানে এত চাপ ছিল যেটা সামলানো অসম্ভব ছিল। এখন সেই তুলনায়, মানে খোমেনির তুলনায় খামেনির জনপ্রিয়তাটা ওই ডিসেম্বর জানুয়ারি মাসে প্রবল বিক্ষোভের কারণে লক্ষ লক্ষ মানুষ যেখানে অংশ নিয়েছিল, তারপরে যুদ্ধের কারণে তারা নীরব থাকলেও তাদের যে অর্থনৈতিক দুরবস্থা, সেই দুরবস্থাটা কাটেনি। সেই কারণে খোমেনির প্রতি যেরকম মানুষের আবেগ অনুভূতি ছিল, খামেনির প্রতি তেমন আবেগ অনুভূতি নাও থাকতে পারে বলে অনেকে বিশ্লেষণ করছেন। তো এই পরিস্থিতিটা কাটানোর জন্য ইরানের শাসকরা চেষ্টা করছেন যে জনসমর্থন ধরে রাখা এবং বিশ্বকে দেখানো যে খামেনির প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে ইরানের যে ইসলামী প্রজাতন্ত্রের প্রতি মানুষের জোরালো সমর্থন আছে, যে সমর্থনটার উপর ভিত্তি করে ইরান যুদ্ধ চালিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও চালাবে। সেই রকম একটি পরিস্থিতি তারা বিশ্বের নজরে আনার চেষ্টা করছেন। দর্শক, আপনারা কি কখনো ভেবেছেন যে একটা দেশের সর্বোচ্চ নেতার জানাজা বা শেষ বিদায়ের অনুষ্ঠানে যদি সেই দেশের সবচেয়ে এলিট স্পেশাল ফোর্সগুলোকে হঠাৎ করে পুরো সমুদ্র উপকূল জুড়ে মোতায়েন করা হয়, তাহলে বুঝতে হবে সেই দেশ আসলে কতটা বড় একটা সারপ্রাইজ বা চমকের জন্য অপেক্ষা করছে। আপনারা হয়তো খবরের হেডলাইন পড়ে ভাবছেন যে আমেরিকায় বসে ট্রাম্প প্রশাসন আর ইরানে বসে তাদের নেতারা হয়তো এখন খুব শান্তিতে যুদ্ধবিরতি নিয়ে গল্প করছেন। কিন্তু এখন আমি আপনাদের সামনে এমন কিছু খবর উন্মোচন করব যা শুনলে আপনারা বুঝতে পারবেন যে কেন হরমুজ প্রণালীর প্রতিটি ইঞ্চি এখন একটা জীবন্ত টাইম বোমায় পরিণত হয়েছে। আর ভিডিওর একদম শেষে আমি আপনাদের জানাবো যে মানুষটাকে খোঁজার জন্য আমেরিকা এবং ইসরায়েলের মোসাদ পাগলের মতো সারা দুনিয়া চষে বেড়াচ্ছিল, সেই মানুষটা কিভাবে হঠাৎ করে লাখ লাখ মানুষের সামনে এসে পশ্চিমাদের অবাক করে দিয়েছে। তাই আজকের এই পুরো আলোচনাটা খুব মনোযোগ দিয়ে একদম লজিক্যালি শুনতে হবে। আজ 3রা জুলাই 2026 ইরানের শহীদ সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা আজ থেকে তেহরানের গ্র্যান্ড মুসল্লায় শুরু হয়ে গেছে। ইরানের পতাকায় মোড়ানো তার কফিন যখন লাখ লাখ মানুষের সামনে আনা হলো, তখন পশ্চিমা বিশ্ব খুব গভীরভাবে খেয়াল করছিল যে ইরানের ভিতরে আসলে কি চলছে। কারণ যখন কোনো দেশে এত বড় একটা জমায়েত হয়, তখন সেই দেশের নিরাপত্তা ব্যবস্থা সবচেয়ে বেশি অরক্ষিত থাকে। আর ঠিক এই দুর্বলতার সুযোগ নেওয়ার জন্যই পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো সবসময় মুখিয়ে থাকে। কিন্তু দর্শক, ইরান কি এতই বোকা? আজ 3রা জুলাইয়ের সবচেয়ে বড় এবং চাঞ্চল্যকর খবরটা তেহরান থেকে আসেনি, এসেছে হরমুজ প্রণালী থেকে। লজিক্যালি চিন্তা করুন দর্শক, যখন পুরো দেশ তাদের নেতার শোকে মর্মাহত, তখন আইআরজিসি হঠাৎ করে হরমুজ প্রণালী এবং পারস্য উপসাগরের পুরো উপকূল জুড়ে তাদের স্পেশাল ফোর্সেস বা বিশেষ বাহিনী মোতায়েন করে দিয়েছে। এখানে একটা জিনিস খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে দর্শক, হরমুজ প্রণালীতে আগে থেকেই ইরানের নৌবাহিনী বা আইআরজিসির রেগুলার ফোর্স মোতায়েন ছিল। তাহলে হঠাৎ করে স্পেশাল ফোর্স কেন ডাকা হলো? পশ্চিমা মিডিয়া বলছে এই স্পেশাল ফোর্সের কাজ নাকি শুধু ওমানের রুট দিয়ে যাওয়া বাণিজ্যিক জাহাজগুলোর উপর নজরদারি করা। দর্শক, আপনারা কি সত্যি বিশ্বাস করেন যে শুধুমাত্র তেলের জাহাজ বা কমার্শিয়াল কার্গো গোনার জন্য কোনো দেশ তাদের সবচেয়ে এলিট স্পেশাল ফোর্স, গ্রাউন্ড সার্ভেলেন্স সিস্টেম, নেভাল ইকুইপমেন্ট এবং এয়ার সার্ভেলেন্স র্যাডার একসাথে অ্যাক্টিভ করবে? এটা তো সাধারণ কোস্টগার্ড বা নৌবাহিনীরই কাজ।
আসল ব্যাপারটা হলো ইরানের কাছে এমন কোনো টপ সিক্রেট ইন্টেলিজেন্স আছে যা তারা দুনিয়াকে বলছে না। ইরান খুব ভালো করেই জানে যে আমেরিকা এবং ইসরায়েল হয়তো ভাবছে যে খামেনির জানাজার এই ব্যস্ততার সুযোগ নিয়ে তারা হরমুজ প্রণালীতে কোনো একটা ফলস ফ্ল্যাগ অপারেশন বা অ্যাম্ফিবিয়াস ল্যান্ডিং অর্থাৎ সমুদ্র থেকে স্থলে কোনো স্পেশাল অপারেশন করতে পারে। ইরান আসলে এই স্পেশাল ফোর্স মোতায়েন করে পশ্চিমাদের একটা কড়া মেসেজ দিল, তোমরা যদি ভাবো যে আমরা শোকে অন্ধ হয়ে আছি তাহলে ভুল করছো। আমাদের চোখ তোমাদের প্রত্যেকটা মুভমেন্টের উপর ফিক্সড করা আছে। যদি একটা গুলিও চলে তবে পুরো হরমুজ প্রণালী এমনভাবে সিল করে দেওয়া হবে যে তোমাদের অর্থনীতি ধসে পড়বে আবারও। কিন্তু দর্শক, এই স্পেশাল ফোর্সের কাজ শুধু হরমুজ প্রণালী পাহারা দেওয়া নয়, এর পেছনে আরেকটা ভয়ঙ্কর ইন্টেলিজেন্স নেটওয়ার্ক কাজ করছে। আপনারা কি জানেন আইআরজিসি ওমানের ভিতরে তাদের নিজস্ব গুপ্তচরদের মাধ্যমে আগে থেকেই জাহাজের শিডিউল এবং মুভমেন্ট ট্র্যাক করছে? অর্থাৎ কোনো জাহাজ হরমুজ প্রণালীতে ঢোকার আগেই ইরান জেনে যাচ্ছে যে ওই জাহাজে কে আছে, কি আছে এবং তাদের আসল উদ্দেশ্যটা কি। এটা হচ্ছে আজকের বিশ্বের একটা নতুন বাস্তবতা, যেখানে নন ওয়েস্টার্ন দেশগুলো এখন পশ্চিমা ব্লকের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে। আমেরিকা এতদিন তাদের স্যাটেলাইট দিয়ে দুনিয়া নজরদারি করত, আজ ইরান তাদের স্পেশাল ফোর্স দিয়ে খোদ আমেরিকার মুভমেন্ট ট্র্যাক করছে। এবার আসুন সেই সত্যের মুখোমুখি হই। আমি বলেছিলাম এমন একজন মানুষের কথা জানাবো যাকে খোঁজার জন্য আমেরিকা এবং ইসরায়েল পাগলের মতো ঘুরছিল। আপনারা জানেন যে এই যুদ্ধের প্রথম দিকেই ইসরায়েল এবং আমেরিকা মিলে আইআরজিসির দুজন শীর্ষ কমান্ডার হোসেন সালামি এবং মোহাম্মদ পাতপুরকে হত্যা করেছিল। তাদের ধারণা ছিল আইআরজিসির টপ লিডারশিপকে ধ্বংস করে দিলে পুরো সংগঠনটা তাসের ঘরের মতো ভেঙে পড়বে এবং তারা ইরানের উপর মনস্তাত্ত্বিক বিজয় অর্জন করবে। কিন্তু এরপর আইআরজিসির কমান্ড যার হাতে যায় তার নাম হলো জেনারেল আহমেদ ওয়াহেদি। এই ওয়াহেদি কে জানেন? তিনি ছিলেন আইআরজিসির কুডস ফোর্স বা আন্তর্জাতিক অপারেশন উইংয়ের একজন দুর্ধর্ষ কমান্ডার। আমেরিকা এবং ইসরায়েল ভেবেছিল ওয়াহেদিকেও তারা একই পরিণতিতে ফেলবে। তারা মাসের পর মাস তাকে খুঁজছিল, কিন্তু ওয়াহেদি আক্ষরিক অর্থেই মাটির নিচে বা আড়ালে থেকে এমনভাবে যুদ্ধ পরিচালনা করেছেন যে ইউএই, বাহরাইন, কাতার, কুয়েত, সৌদি আরব এবং খোদ ইসরায়েলের বুকে আইআরজিসির মিসাইল এবং ড্রোন ব্যাপকভাবে আঘাত এনেছে। আর আজ ৩রা জুলাই সেই জেনারেল আহমেদ ওয়াহেদি হঠাৎ করেই প্রকাশ্য দিবালোকে লাখ লাখ মানুষের সামনে গ্র্যান্ড মোসল্লায় আয়াতুল্লাহ খামিনির কফিনের ঠিক পাশেই বসে আছেন। দর্শক, আপনারা কি বুঝতে পারছেন এটা ইসরায়েল এবং আমেরিকার জন্য ঠিক কতটা বড় একটা সাইকোলজিক্যাল চাপ? ইসরায়েলি মিডিয়া এই ছবি দেখার পর রীতিমতো আতঙ্কে হেডলাইন করেছে যে লুকিয়ে থাকা কমান্ডার সামনে এসেছে। কিন্তু ওয়াহিদি তো লুকিয়ে ছিলেন না, তিনি তো আড়ালে বসে পুরো যুদ্ধটাই পরিচালনা করেছেন। তার এই প্রকাশ্যে আসাটা শুধু একটা ছবি নয়, এটা একটা জিওপলিটিক্যাল স্টেটমেন্ট। তিনি আমেরিকা এবং ইসরায়েলকে বুঝিয়ে দিলেন, তোমরা আমাদের দুজন কমান্ডারকে মারার পর ভেবেছিলে আমরা শেষ হয়ে যাব, কিন্তু আমি আজ তোমাদের চোখের সামনে বসে আছি এবং আমাদের কমান্ড স্ট্রাকচার আগের চেয়েও অনেক বেশি শক্তিশালী। দর্শক, ওয়াল স্ট্রিট জার্নাল তো আরো ভয়ঙ্কর দাবি করেছে। তারা বলছে যে এই আহমেদ ওয়াহেদি নাকি এতটাই পাওয়ারফুল যে তিনি কাতারের আলোচনায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশিয়ানের সিদ্ধান্তকেও কয়েকবার পাল্টে দিয়েছেন। এমনকি নতুন সুপ্রিম লিডার মোস্তাফা কামিনীর নিয়োগের পিছনেও নাকি তার শিলমোহর আছে। এর মানে হলো পশ্চিমা বিশ্ব যেটাকে শুধু একটা সামরিক বাহিনী বলে প্রচার করে, সেই আইআরজিসি আসলে ইরানের পুরো রাষ্ট্রযন্ত্র এবং জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজির সবচেয়ে বড় নির্ণায়ক। আমেরিকা যখন কাতারে বসে কাগজে কলমে চুক্তি করার চেষ্টা করছে, তখন ওয়াহেদি এবং তার স্পেশাল ফোর্স মাটিতে এবং সমুদ্রে এমন একটা প্রতিরোধ তৈরি করে রেখেছে যে পশ্চিমা বিশ্ব চাইলেও এখন আর ইরানের সাথে ফিজিক্যাল যুদ্ধে জড়ানোর সাহস পাচ্ছে না। এবং আমেরিকা এবং ইউরোপ সবসময় তাদের মিডিয়া দিয়ে দুনিয়াকে বোঝানোর চেষ্টা করেছে যে তারা যা চাইবে তাই হবে। কিন্তু আজ হরমুজ প্রণালীতে স্পেশাল ফোর্স মোতায়েন এবং জেনারেল ওয়াহেদির এই প্রকাশ্যে আসা প্রমাণ করে দিল যে গ্লোবাল সাউথ এখন আর পশ্চিমাদের হুমকিতে ভয় পায় না। তারা এখন পশ্চিমাদের ভাষাতেই, পশ্চিমাদের চোখের দিকে তাকিয়েই কথা বলতে শিখে গেছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, দর্শক, আপনাদের কি মনে হয় ইরানের এই স্পেশাল ফোর্স মোতায়েন কি আসলেই কোনো আসন্ন আমেরিকান বা ইসরায়েলি সাবোতেজ ঠেকানোর জন্য, নাকি এটা শুধু হরমুজ প্রণালীতে নিজেদের একচ্ছত্র আধিপত্য বজায় রাখার একটা মনস্তাত্ত্বিক গেম? আর জেনারেল ওয়াহেদি যেভাবে প্রকাশ্যে এলেন, এটা কি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের জন্য শতাব্দীর সবচেয়ে বড় ব্যর্থতা নয়? লজিক্যালি একটু চিন্তা করুন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন।